কোথায় আমরা এখন? আমাদের যাত্রাপথের ক্লান্তি অনেকটাই কেটে গেছে এই বৃষ্টির কারণে। আমরা বেশ টায়ার্ড লাগতেছিল সকাল থেকে, কিন্তু বৃষ্টিটা হওয়াতে মানে সুন্দর একটা ওয়েদার এবং সুন্দর বাতাস, তো ক্লান্তি অনেকটাই কেটে গেছে আমাদের। এখন মানে চমৎকার লাগতেছে, মানে মনে হচ্ছে আমাদের গুরু মাত্র যাত্রা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঢাকার বিখ্যাত হলো যে কারওয়ান বাজারে যে বিখ্যাত ফোয়ারা। তো মহান এই জাতীয় সংসদটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। যে যমুনা সেতুটা হলো যে আমাদের একটি গর্বের সেতু। বাংলাদেশের দুটি বড় সেতু রয়েছে, সেটা একটি হলো পদ্মা সেতু, একটি হলো যমুনা সেতু। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো বগুড়া জেলা, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্গত ঐতিহ্যবাহী এক প্রাচীন জনপদ হলো যে এই বগুড়া শহর। দর্শক, এই যে কালকে রাতে রওনা দিয়ে হলো ঢাকাতে অনেক জ্যাম ছিল, সব কিছু শেষ করে আমরা চলে আসছি হলো যে রাজশাহী বিভাগের একটি জেলা নওগাঁ। বন্ধুরা, কিছু ডিফারেন্ট টাইপের ব্লগ নিয়ে হলো যে সামনে হাজির হব আপনাদের সামনে। তো সেটা হবে যে টোটালি জেলাভিত্তিক 64টা জেলা ইনশাল্লাহ ভ্রমণ করব, এবং 64টা জেলার ব্লগগুলো হলো যে আপনার সাথে ধারাবাহিকভাবে আস্তে আস্তে শেয়ার করব। তো এরই ধারাবাহিকতায় এবারে হলো যে আমি যাচ্ছি রাজশাহী বিভাগের একটা জেলা, সেটা হলো যে নওগাঁ জেলাতে। তো নওগাঁ জেলা এবং এর আশেপাশে আরোগুলো যদি আরও কোনো জেলা হলো যে যাওয়ার সুযোগ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ধারাবাহিক ব্লগগুলো হলো যে আপনারা দেখবেন। তো এখন আসি এই যে এখানে হলো এই দেখেন ইউনিক কাউন্টারের সামনে। এখান থেকে হলো যে যাব ঢাকা কল্যাণপুর নামবো, সেখান থেকে আবার নওগাঁর একটা গাড়িতে আবার হলো নওগাঁর উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা ইউনিকের গাড়ির টিকিটটা আগের দিনেই কেটে রেখেছিলাম 660 টাকা করে কল্যাণপুর পর্যন্ত, এবং রাত 11টাই ছিল আমাদের হলো গাড়ি। আমরা সেখান থেকে হলো যে কল্যাণপুর উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রতিমধ্যে হলো কুমিল্লার একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে কিছুটা যাত্রা বিরতি দিয়ে আমরা হলো যে ঠিক আবার হলো যে ঘুমিয়ে পড়লাম। যখনই ভোরবেলা হলো যে ঘুম ভাঙলো, তখন দেখতে পেলাম যে ঠিক আমরা হলো যে কারওয়ান বাজারের মুখে, যে ঢাকার বিখ্যাত কারওয়ান বাজার, সেই কারওয়ান বাজারের মুখেই যে ফোয়ারাটা রয়েছে, সেই ফোয়ারাটার সামনেই। তো হলো পথে কিছুটা অনেকক্ষণ জ্যাম পড়ছিল, জ্যামের কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঢাকার বিখ্যাত হলো যে কারওয়ান বাজারে যে বিখ্যাত ফোয়ারা। বাংলা সিনেমার অনেকগুলো মুভিতে হলো যে এই ফোয়ারার হলো যে দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো আমরা হলো যে ঠিক সেই ফোয়ারাটা পার হয়েই সোজা চলে যাচ্ছিলাম হলো যে কল্যাণপুরের দিকেই। আর যাওয়ার সময় হলো যে আমাদের যে মহান জাতীয় সংসদ, আমাদের যে গর্বের জাতীয় সংসদ, সেই মহান জাতীয় সংসদটার সামনে দিয়েই হলো যে চলে যাচ্ছিলাম হলো যে কল্যাণপুরের দিকে। তো মহান এই জাতীয় সংসদটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি। তৎকালীন পাকিস্তান সরকার আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু করে 1961 সালে। 1982 সালের 28 ফেব্রুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম এবং শেষ অধিবেশনের প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়। তখন থেকেই আইন প্রণয়ন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে এই ভবন ব্যবহার হয়ে আসছে। তো এই ভবনটি আমাদের জন্য খুবই ঐতিহাসিক একটি ভবন,
এবং আমাদের জন্য একটি খুবই গর্বের একটি ভবন, এবং জাতি হিসাবে এই ভবনের গুরুত্ব এবং এই ভবনের মূল্য খুবই অপরিসীম। আমরা এটার মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। তো আমরা এখন চলে আসলাম কল্যাণপুর। দর্শক, এই যে ঢাকায় কল্যাণপুর আসে নামলাম। কল্যাণপুর থেকে এই যে এখানে দেখেন কল্যাণপুর যেখানে নামছি ঠিক এখানেই হলো সব ধরনের আপনার উত্তরাঞ্চলে সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তো আমরা হানিফে যাচ্ছি 680 টাকা করে নওগাঁ। তো এই যে এখান থেকে হলো আপনারা চাইলে নওগাঁর টিকিট কাটতে পারবেন। এই যে হানিফ কাউন্টার, এখানে হানিফ, শ্যামলী অনেক ধরনের গাড়ি আছে। এই যে ইসুফ ভাই সারা রাত অনেক জার্নি হয়েছে। ইসুফ ভাই, এবার তো আমরা অনেক কষ্ট করছি, বলেন কষ্ট বলতে প্রচুর কষ্ট হয়েছে আসলে আমাদের। মূলত আমরা হাইওয়েতে একটা মারাত্মকভাবে দুর্ঘটনা দেখলাম। একটা কাভার ভ্যান একটা আপনার গাছের সাথে ধাক্কা খেয়ে মানে পুরো বিকল হয়ে গেছে গাড়িটা, মানে বলার বাইরে। যেখানে আসার কথা আমরা প্রায় 5 থেকে 6 ঘন্টা, সেখানে মূলত আমরা আসছি আপনার প্রায় 9 থেকে 10 ঘন্টা লেগে গেছে অলরেডি। এখন আমরা সুন্দরভাবে সেফলি পৌঁছাইতে পারলে হয় ইনশাল্লাহ। আশা রাখি আল্লাহর রহমতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারবো। এটাই যাত্রাটা আশা করি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুসম্মত পৌঁছাতে পারবো, এই আশাটা রাখি। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ইসুফ ভাই। তো এই যে আমি ইসুফ ভাই এবং হলো যে এই যে আমাদের ট্যুর গুরু, আপনারা এখান থেকে কোথায় উত্তরাঞ্চলে কোন কোন জায়গায় টিকিট পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায় ভাই, সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ, গাড়ি সারা বাংলাদেশে হানি ভান্ডার প্রায়। এখান থেকে কল্যাণপুর থেকে যে কোনো ধরনের না, যে উত্তরাঞ্চলে যে কোনো ধরনের যে কোনো জায়গার গাড়ি পাওয়া যায় এখানে আপনাদের। চলে আসবেন, টিকিট লাগলে চলে আসবেন। তো আমাদের টিকিট কাটা শেষ। এই হালকা কলা নিয়ে নিব ভাই। ও দর্শক, গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই চোখে পড়ল আমাদের বিখ্যাত সাভারে অবস্থিত বিখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটি 1970 সালে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছিল। সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকার আয়তন প্রায় 697.56 একর। এটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত এবং জীববৈচিত্র্যে অনন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 একর জায়গা জুড়ে আছে প্রজাপতি গার্ডেন। খুবই সুন্দর এবং প্রাকৃতিক একটি বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয় পার হয়ে আরও কিছু দূর আসার পরেই চোখের সামনে পড়ল আমাদের যে রপ্তানির সবচেয়ে বাংলাদেশের রপ্তানির যে অন্যতম উৎস, সেই বিখ্যাত ঢাকা ইপিজেড। সেই ঢাকা ইপিজেডটা হলো যে ক্রস করেই আমরা সামনের দিকে হলো চলতে লাগলাম। খুবই সুন্দর এবং বিখ্যাত কিছু জায়গার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম এবং আমি খুব বেশি এনজয় করছিলাম এই বিখ্যাত জায়গাগুলো। এরপরে কিছু দূর আসার পরে হলো যে বন্ধুরা চোখে পড়লো আমাদের বিখ্যাত সেই যমুনা সেতু। যে যমুনা সেতুটা হলো যে আমাদের একটি গর্বের সেতু। বাংলাদেশের দুটি বড় সেতু রয়েছে, সেটা একটি হলো পদ্মা সেতু, একটি হলো যমুনা সেতু। তো সেই যমুনা সেতু টোল প্লাজা যখন পার হচ্ছিলাম তখন নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছিল যে আসলেই আমি কেন এতদিন আমার বাংলাদেশটাকে আমি ঘুরে দেখি নাই, আমি কেন এতদিন হলো যে আমার বাংলাদেশের রূপ, আমার বাংলাদেশের যে সৌন্দর্য, যে প্রাকৃতিক যে মনোমুগ্ধকর যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কেন এতদিন হলো যে আমি মিস করেছি, সেই আফসোস নিয়ে এবং হলো নতুন নতুন জায়গা দেখার যে আনন্দ, সেই আনন্দ নিয়ে হলো যে আমি যাত্রা করছিলাম। তো বন্ধুরা দেখেন এখন রয়েছি আমি হলো যে যমুনা সেতুর উপরে। এই সেতুটি বাংলাদেশের পূর্বাঞ্চলের ভুয়াপুর ও পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জ জেলার সাথে সংযোগ স্থাপনকারী যমুনা বহুমুখী সেতু হিসেবেও পরিচিত। এটি
1998 সালের জুন মাসে উদ্বোধন হওয়া এই সেতু দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ বৃহৎ এবং বিশ্বের 11তম দীর্ঘতম সেতু। 1994 সালে জাপান সরকারের সহায়তায় যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও 1998 সালের সেতু নির্মাণ কাজ শেষ হয়। সর্বপ্রথম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সেতু নির্মাণের দাবি জানান। যমুনা বহুমুখী সেতু নির্মাণের ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে সড়ক ও রেল পথে যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। যমুনা নদীর উপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃ এশীয় রেলপথের উপর অবস্থিত। যমুনা বহুমুখী সেতু নির্মাণে খরচ হয়েছে 962 মিলিয়ন মার্কিন ডলার। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য সেতুটি 80 থেকে 85 মিটার লম্বা 121টি ইস্পাতের বিমের উপর স্থাপন করা হয়েছে। সেতুটিতে স্প্যানের সংখ্যা 49টি ও পিলার হলো 50টি। যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে আলাদা 4 লেনের সড়ক ও 2টি রেল ট্র্যাক। বর্তমানে যমুনা সেতুর পাশেই আরেকটি হলো যে একমাত্র রেল সেতু তৈরি করা হয়েছে এবং যেটি উদ্বোধন করা হয়েছে কিছুদিন আগেই। তো এত সুন্দর কিছু দৃশ্য দেখে দেখে হলো যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর উত্তরাঞ্চলের হলো যে জায়গা, যে দৃশ্য, আমার বাংলার যে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো, সেগুলো আসলে বাস থেকে বসে উপভোগ করছিলাম। আর হলো যে নিজেকে খুব বেশি সৌভাগ্যবান মনে করছিলাম। তো দর্শক, এই যে দেখেন, আমরা এখন হলো যে এখানে আধা ঘন্টার একটা যাত্রা বিরতি দিচ্ছি। এটা হলো বগুড়ার শুরু আর সিরাজগঞ্জের শেষ। এটা হলো ফুড ভিলেজ। ফুড ভিলেজে ইসুফ ভাই হলো এবং আমাদের মজা লাগতেছে। বগুড়াতে আছি এখন আমরা ফুড ভিলেজে। খাওয়া দাওয়া চলবে, একটু পর একটু রেস্ট করব, তারপর আল্লাহর রহমতে একটু আবার রওনা করব গন্তব্যের উদ্দেশ্যে। তো এই যে দেখেন, হঠাৎ করে বৃষ্টি নামছে, মানে আকাশের অবস্থাটা খুবই সুন্দর। দেখেন, হঠাৎ করে এ ধরনের ওয়েদার পাওয়া আসলে খুবই, এই যে দেখেন সেই বৃষ্টিটা সে এনজয় করতেছে। কোথায় আমরা এখন? আমাদের যাত্রাপথের ক্লান্তি অনেকটাই কেটে গেছে এই বৃষ্টির কারণে। আমরা বেশ টায়ার্ড লাগতেছিল সকাল থেকে, কিন্তু বৃষ্টিটা হওয়াতে মানে সুন্দর একটা ওয়েদার এবং সুন্দর বাতাস, তো ক্লান্তি অনেকটাই কেটে গেছে আমাদের। এখন মানে চমৎকার লাগতেছে, মানে মনে হচ্ছে আমাদের গুরু মাত্র যাত্রা শুরু করছি। আমরা সবাই গুরু, আমরা সবাই ভ্রমণ গুরু আমরা। তো এই যে দেখেন দর্শক, আমরা আছি এখন হলো যে ফুড ভিলেজ। এটা হলো বগুড়ার শুরু আর সিরাজগঞ্জের শেষ। ফুড ভিলেজে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন হলো রওনা দিব আবার নগর উদ্দেশ্যে। এটা হলো বগুড়াতে পড়ছে এই জায়গাটা, আর সিরাজগঞ্জের শেষ, বগুড়ার শুরু। তো দর্শক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পাখির সাথে হলো যে সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো বগুড়া জেলা, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্গত ঐতিহ্যবাহী এক প্রাচীন জনপদ হলো যে এই বগুড়া শহর, বগুড়া জেলা। বগুড়া শহরের 11 কিলোমিটার উত্তরে অবস্থিত মহস্থানগড় একসময় প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী, বর্তমান পুণ্ডবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। বগুড়া জেলার আয়তন 2898.68 বর্গ কিলোমিটার, যা 12টি উপজেলা নিয়ে গঠিত।
এই জেলার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ ও নাটোর জেলা, পূর্বে জামালপুর জেলা ও যমুনা নদী এবং পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত। বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক জেলা। এখানে রয়েছে ছোট ও মাঝারি ধরনের নানামাত্রিক শিল্প প্রতিষ্ঠান। বগুড়ার দইয়ের খ্যাতি দেশ ছাড়িয়ে বহির্বিশ্ব বিশেষ অবস্থানে সমাদৃত। বগুড়ার দই খুবই বিখ্যাত একটি দই, যেটি হলো যে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে এই বগুড়া দইয়ের সুখ্যাতি রয়েছে। বগুড়া শহরে শহীদ চান্দু নামে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও রয়েছে। তো সেই ঐতিহাসিক এবং সেই বিখ্যাত একটি জেলা দেখতে দেখতে আমরা সেই নওগাঁ জেলার উদ্দেশ্যে হলো যে রওনা দিলাম, এবং খুবই সুন্দর এবং প্রাচীন ঐতিহ্যবাহী একটি জেলা। তো সত্যি আমার এই ভ্রমণটা এত বেশি আনন্দদায়ক এবং এত বেশি মজার ছিল, কারণ আমি যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় যাওয়ার পথে এত বিখ্যাত জায়গাগুলো পার হচ্ছিলাম, নিজেকে খুব বেশি লাকি মনে হচ্ছিল যেন আর ঘরে না ফিরি, এভাবেই সারাটা জীবন এভাবে ঘুরে ঘুরে কাটিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা সময় পেলে অবশ্যই চেষ্টা করবেন হলো যে বাংলাদেশের সেই দর্শনীয় স্থানগুলো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো বন্ধুরা, কিছুক্ষণে চলতে চলতে আমরা কখন যে নওগাঁ জেলাতে চলে আসলাম সেটা হলো যে বুঝতেই পারলাম না। দেখেন, নওগাঁ জেলাতে আসলে আপনি যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর তাল গাছের সারি, এবং নওগাঁর একটি বিখ্যাত জায়গা রয়েছে গুগুডাঙ্গাতে, সেটা হলো তালবাগান। সেটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো নওগাঁ জেলার সবচেয়ে হলো যে নওগাঁ জেলা বিখ্যাত হলো যে দুইটি কারণে, সেটা হলো যে ধানের জন্য এবং আমের জন্য খুবই বিখ্যাত। এবং পাশাপাশি নওগাঁ জেলাতে আসলে আপনার যেদিকে যাবেন চোখে পড়বে তাল গাছের খুব সুন্দর সুন্দর সারি। তো সেই তাল গাছের সারির মধ্য দিয়ে আমরা চলছিলাম নওগাঁর উদ্দেশ্যে। তো নওগাঁ জেলা সম্পর্কে যেটা বলতে হয়, নওগাঁ জেলা হলো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক জেলা। বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অংশ হিসাবে পরিচিত এই জেলাটি 1984 সালের 1 মার্চ প্রতিষ্ঠিত হয়। নওগাঁ জেলার আয়তন ৩,৪35.65 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 27 লক্ষ। নওগাঁ জেলা রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমে অবস্থিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম নওগাঁ শহরে। আমরা কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামবো। চলেন আপনাদেরকে হলো দেখায় বিস্তারিত। দর্শক, এই যে চলে আসছি নওগাঁতে হলো যে এই যে দেখেন 3 স্টার হোটেল, যেটা হলো মল্লিকা, একমাত্র 3 স্টার হোটেল। দেখেন, এই যে আমরা নওগাঁ নামছি, এখন হলো শহরের দিকে যাচ্ছি। এখান থেকে হলো যে আমরা ডাক বাংলোতে যাব, সরকারি যে রেস্ট হাউস সেখানে যাওয়ার চেষ্টা করব, দেখি ওখানে রুম পাই কিনা। তো এই যে দেখেন দর্শক, এই যে এখন আসি হলো নওগাঁ জেলার এই ছোট যমুনা নদীর উপরে যে একটু সেতু, এই সেতুর উপরে আছি আমরা। এখন হলো যে নওগাঁ শহরের দিকে যাচ্ছি। আমাদেরকে বাসে যেখান থেকে নামাই দিচ্ছে ঠিক এই যে নওগাঁ টাউন জামে মসজিদ এটা। আর যখন চলে আসি তখন আমাদেরকে জিজ্ঞেস করে আসছি, আমরা হলো যে এখন যাচ্ছি নওগাঁ শহরের দিকে, দেখি কোনো রুম খুঁজবো, দেখি পাই কিনা। তো এই যে দেখেন নওগাঁ শহরটা দেখায় আপনাদেরকে।
দর্শক এই যে কালকে রাতে রওনা দিয়ে হলো ঢাকাতে অনেক জ্যাম ছিল, সব কিছু শেষ করে আমরা চলে আসছি হলো যে রাজশাহী বিভাগের একটি জেলা নওগাঁ। তো নওগাঁ জেলার হলো যে এই যে মুক্তির মোড়ে আছি এখানে। এখন হলো যে আমরা একটু রুম দেখব, দেখি আগে সরকারি যে ডাক বাংলো আছে সেখানে রুম পাই কিনা, তারপরে না হয় আমরা হলো যে অন্য জায়গায় রুমগুলো খুঁজবো। তো রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা আজকে চেষ্টা করব কোনো একটা স্পট কভার করার জন্য। আর বাকি আমাদের পরবর্তী যে আগামীকালকের যে ট্যুর সেটা হলো আগামীকালকে শুরু হবে। তো এই যে আসি হলো দেখেন নওগাঁ জেলায়, এই যে দেখেন। তো এভাবেই জেলা ট্যুরগুলো আসবে ধারাবাহিকভাবে, এই নওগাঁ জেলার ব্লগগুলো ধারাবাহিকভাবে আপলোড হবে। আপনারা হলো যে এই চ্যানেলের সাথে থাকবেন এবং নওগাঁর যে ব্লগগুলো সেগুলো দেখবেন। তো দর্শক এই যে চলে আসলাম হলো যে জেলা পরিষদ পার্ক নওগাঁ। তো এটা একটু আপনাদেরকে দেখাই, একটু বিকেল টাইমটা হলো কেমন, এই জায়গাটা সুন্দর মনে হচ্ছে দেখেন, অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখেন। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, তো এই ইনস্ট্রাকশনগুলো আপনারা একটু ফলো করবেন। আর দেখেন পার্কটা একটু আপনাদেরকে ঘুরে দেখায়। দর্শক এই যে নওগাঁ শহর থেকে খুব বেশি দূরে না, হলো যে 50 টাকার ভাড়াতে, এই যে মামার অটোতে 50 টাকার ভাড়াতে আমরা চলে আসছি ডানা পার্ক। তো এই যে ডানা পার্কের হলো প্রবেশ মূল্য হলো 30 টাকা। আর এখানে সুইমিংয়েরও ব্যবস্থা আছে, সুইমিং হলো 70 টাকা। তো এই যে 3 জন চলে আসছি, এই যে দেখেন। তো ডানা পার্কটা ঘুরবো এবং ডানা পার্কের ফুল ডিটেলস আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তো এই যে এই যে টিকিট একটা হয়ে গেল। তো এই যে ঢুকতেছি ডানা পার্কটা আপনাদেরকে। আপনারা কয়জন? আমরা 3 জন। জি, ওই একটা টিকিট ওই ভাইয়ের কাছে। হ্যাঁ। তো দর্শক এখানে হলো যে আমরা সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে হলো আবার চলে যাই হলো নওগাঁ শহরে, সেখানে কালাই রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবো। চলেন সেটা আপনাদেরকে দেখাই। তো আপু এটা মানে এখানে আপনি কতদিন থেকে এই টোটাল এই জায়গায়? এই জায়গা 8 বছর হলো। 8 বছর থেকে। আচ্ছা, তো এই কালা রুটিটা মূলত কি দিয়ে খাই? বেগুন ভর্তা, কাঁচামরিচের চাটনি, পেঁয়াজ, মিশার দিই। ভর্তা। আর আমরা একটু চাইতেছি ওই অন্য দোকান থেকে হাঁসের মাংস নিব, হাঁসের মাংস দিয়ে খাবো, সেটা তো খাওয়া যাবে না? হ্যাঁ। তো এটা তো নওগাঁ শহরে মনে হয় আর কোথাও না, এটা আপনার এখানে আছে নাকি? আছে আরো 2 জায়গা আছে কিন্তু। হ্যাঁ, ঢাকা বাস স্টেশন। আচ্ছা, ঢাকা বাস স্টেশনেও পাওয়া যায় আর এখানেও আছে।
আপুর নামটা কি বলছেন? মোমেনা। হ্যাঁ? মোমেনা। মোমেনা আপু। তো এই যে আপনারা হলো মোমেনা আপু অনেক দিন থেকে হলো যে এখানে এই যে কালাই রুটি দিচ্ছে, দেখেন এখানে ভর্তা দিয়ে খায়, যারা খায় এই যে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাচ্ছে। তো আপনারা চাইলে হলো ভর্তার পাশাপাশি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তো এটা খাওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ঠিক মুক্তির মোড়ে। আর এদিক থেকে হলো যে নওগাঁ পৌরসভা কার্যালয়, আর এই পাশে হলো যে ঈদগাহ, এর একটু সামনে। দর্শক এই যে আসছি হলো খাওয়া দাওয়ার পরে এই আসছি আরামবাগ, যেটা হলো নওগাঁর আরামবাগ কনফেকশনারি। এখানে হলো কিছু প্রসিদ্ধ নওগাঁর বিখ্যাত মিষ্টি আছে এখানে। এই যে এখানে দেখেন অনেক ধরনের এই মিষ্টি রয়েছে এখানে, বিখ্যাত এবং খুবই সুস্বাদু মিষ্টি। তো আমরা এই যে খাওয়া দাওয়ার পরে এখানে আসছি, আঙ্কেল অলরেডি দোকান বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদেরকে দেখে আবার হলো যে লাইট জ্বালাইছে। তো এই যে আঙ্কেল আপনার নামটা কি? কাজী খালেদ। খালেদ আঙ্কেল। তো খালেদ আঙ্কেল অলরেডি দোকান বন্ধ করে দিচ্ছে, তাও আমাদের জন্য একটু আছে। আঙ্কেল যদি একটু কিছু বলেন, আমরা চিরং থেকে আসছি এই যে নওগাঁ দেখার জন্য। তো এখন যে আমার চ্যানেলের দর্শকের জন্য বা হলো যে এই যে নওগাঁর মানুষের পক্ষ থেকে কিছু বলেন, যে আপনার কিছু বলার থাকে। আমাদের মিষ্টির আশা রাখি নওগাঁর মধ্যে শ্রেষ্ঠ মিষ্টি। হ্যাঁ, আপনারা খেলে বুঝতে পারবেন, অনেক সুস্বাদু মিষ্টি। আমরা মানে অরিজিনাল দুধ থেকে ছানা তৈরি করে মিষ্টি তৈরি করি। এখানে আমাদের প্রচুর বিক্রিও হয়, যত অফিস আদালত প্রশাসন আছে সব জায়গাতে আমাদের মিষ্টি যায়। হ্যাঁ, আপনারা মিষ্টি খেতে আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। মানুষকে বলবেন। ঠিক আছে খালেদ আঙ্কেল, থ্যাংক ইউ। তো এই যে বন্ধুরা দেখেন অনেক সুস্বাদু। এই যে দেখেন এখানে অনেক সুস্বাদু মিষ্টি অলরেডি ইসুফ ভাই নিচে। তারপরে এই যে হ্যাঁ, স্বাদ বেশ ভালো। স্বাদ বেশ ভালো না? তো এই যে আমিও দেখি, এই যে দুইটা আইটেম নিলাম, দেখে কেমন। ভাই আসলে চিটাগাংয়ে কিন্তু অনেক মিষ্টি খাইছি, মাশাআল্লাহ। বললাম এদিকে এখানে মিষ্টি খেয়ে শান্তি আছে, মানে একদম বেশি মিষ্টি না, যেটা একদম মুখে দিলে ইয়ে যাবে, কিন্তু সেরকম মাশাআল্লাহ অনেক মজা আছে, আলহামদুলিল্লাহ। থাকবে না যে আমাদের তো বন্ধুরা এই যে আপনারা আসলে এটা হলো নওগাঁ শহরের এই যে মেইন রোডে হলো ঈদগার একটু আগে এখানে হলো যে এই মিষ্টি দোকানটা। তো আপনারা আসবেন, আঙ্কেল খুবই একজন ভালো মানুষ, আর মিষ্টি খাইও আপনারা মজা পাবেন। তো দর্শক এই যে চিটং থেকে আমরা হলো এখানে হলো নওগাঁতে আসলাম ঢাকা হয়ে। তো আজকে আসাতে একটু দেরি হয়ে যাওয়াতে আমরা তেমন বেশি কিছু স্পট আপনাদেরকে দেখাতে পারি নাই। আর ইনশাল্লাহ আমাদের কালকের ট্যুরটা শুরু হবে একদম খুব ভোর থেকে। কালকে সারাদিনে অনেকগুলো স্পট আমরা হলো কভার করার চেষ্টা করব। তো আজকে সারাদিনে ব্লগে সারাদিনের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যদি আজকে শেষ করব এখানেই। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে যদি একটু আপনারা উপকার পান, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি হলো সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে অন্য কেউ ভিডিও থেকে উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।